শুধু শুধু আপনাকে বিরক্ত করার জন্য আমরা দুঃখিত মিস্টার সিদ্দিক। উর্বি কিছুটা নরম গলায় বললেন। অনি মুখে হাসি টেনে বলল, আমি কি জানতে পারি আমার নামে কে অভিযোগ করেছে? না মিস্টার সিদ্দিক, সেটা জানাতে পারবো না, নিষেধাজ্ঞা আছে। আমরা আজ আসি। উর্বি অনির সাথে হাত মিলিয়ে জিপে উঠতে গেলে হৃদম উর্বির সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে উর্বি মুখ বাঁকিয়ে চলে যেতে নিলে হৃদম বলে ওঠে, আপনি কি সবার সাথে খারাপ আচরণ করেন নাকি শুধু আমার সাথে করলেন? জিপের দরজায় হাত রেখে উর্বি বলল, যাদের দেখে আমার খারাপ ফিলিংস আসে আমি তাদের সাথেই খারাপ বিহেভ করি মিস্টার ছন্দ। হৃদম কিছুটা রেগে গেলেও বুঝতে দিল না। আপনি বলতে চাইছেন আই এম ব্যাড পারসন? একদম না, আমি সেরকম কিছু বলতে চাইনি। উল্টো আপনার মনে হয়েছে আমি আপনার সাথে খারাপ আচরণ করেছি। বাস্তবে তো আমি আপনার সাথে নর্মাল বিহেভই করছি। একজন অপরিচিত লোকের সাথে এর থেকে স্বাভাবিক আচরণ কিভাবে করে আমার জানা নেই। স্বভাবতই হেসে উঠল হৃদম। ও তাই বলুন, আমি তো ভাবলাম আপনি আমাকে আকার ইঙ্গিতে খারাপ বুঝিয়েছেন। যাই হোক, আপনি চাইলে আমরা পরিচিত হতেই পারি। আমি ইন্ডিয়ান, অনিস সিদ্দিকের বন্ধু। এবার উর্বি দরজা ছেড়ে দাঁড়ালো, বুকে হাত বেঁধে বলল, আমাদের কাছে খবর ছিল উক্ত সিন্ডিকেট আপনারা একের অধিক লোক জড়িত আছেন। ওসব কথা বাদ দিন মিস উর্বি। আমাদের শত্রু ও আপনি। যে দেখলো আমাদের কোম্পানির সুনাম ধীরে ধীরে মেক্সিকো ছাড়িয়ে বাইরের দেশে ছড়িয়ে পড়ছে, অমনি তাদের চুলকানি শুরু হয়ে গেছে। বেফাস কথাটা বলে দিয়ে হৃদম আর চোখে উর্বির দিকে তাকায়। তবে ব্যাড ওয়ার্ড শুনেও উর্বির অভিব্যক্তি স্বাভাবিক ছিল, যা দেখে হৃদম স্বস্তির নিঃশ্বাস ফেলে। উর্বি এবার গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। হৃদম চুপচাপ দাঁড়িয়েছিল। মেয়েটার সাথে আরেকটু কথা বলার ইচ্ছে ছিল। অনেক চেষ্টা করেও অভিযোগকারীর নাম বের করা যায়নি। হৃদম ফিরে আসতে নেবে তার আগেই উর্বি গাড়ির জানালা দিয়ে হালকা উকি দিয়ে পেছন থেকে বলে ওঠে, বাই দ্য ওয়ে, আমি মিস নই, মিসেস উর্বি, মিসেস উর্বি সেন। হৃদম পিছন ফিরে তাকিয়ে দেখল উর্বির মুখে হাসি। ঠিক হাসি বলা যায় না, মেয়েটা হয়তো দুঃখ লুকানোর জন্যই হাসছে। অবাক হলো হৃদম, এভাবে হাসার কারণ বুঝে উঠতে পারল না। উর্বি সোজা হয়ে বসে গাড়ি ঘুরিয়ে চলে যেতেই হৃদমের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে কানের কাছে ধরতেই অপর পাশ থেকে লুহান অস্থির গলায় বলে ওঠে, দেহ কোথায়? এখনো আসেনি কেন? ও কি জেদ করে ওখানেই থেকে গেছে? লুহানের কথায় হৃদম ফোনের স্ক্রিন সামনে এনে সময়টা দেখে নেয়। এখন সময় 1টা। আরে ইয়ার, দেহকে তো পাঠিয়ে দিয়েছি, ও এখনো পৌঁছায়নি। দাঁড়া, ওকে কল করে দেখছি। তোর কি মনে হয় ওকে কল না করেই আমি তোকে কল করেছি? মানে? মানে ওর ফোন নট রিচেবল বলছে। কি বলছিস? এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। বাকি করে যেতে তো 1 থেকে 1.5 ঘন্টার বেশি লাগার কথাই না। হৃদমের কথা শুনে লুহান কল কেটে দিয়েছে। কি হয়েছে রিদম? অনি এগিয়ে আস্তে আস্তে প্রশ্ন করল। দেহ নাকি এখনো পৌঁছায়নি। হৃদমের কথা শুনে অনি দ্রুত হাতে ফোন বের করে উদ্যানের নম্বর ডায়াল করে, কিন্তু উদ্যানকে ফোনে পায় না। নট রিচেবল বলছে। খানিকটা ভয় পেয়ে গেল হৃদম। কী হলো বলতো? দেহ তো এরকম করে না। কোথাও গেলেও তো সবসময় জানিয়ে যায়। তার অসুস্থ থাকাকালীন দেহ রাতের সময়টা হসপিটালে কাটিয়েছে, সেটা আমাদেরকে বলেই গেছে। তাহলে আজ কী হলো? অনি এক মুহূর্তও অপেক্ষা করল না, পার্কিং এরিয়ার দিকে হাঁটা ধরল। আমাদের এখনই ওকে খুঁজে বের করা উচিত। হৃদমও পা মেলালো। তখনই আবারও তার ফোন কল আসে। এবারও লুহানি কল করেছে। হৃদম কলটা রিসিভ করে ভারী গলায় শুধায়, কিরে, দেহর কোনো খোঁজ পেয়েছিস? শান্ত হ, দেহকে পেয়ে গেছি। কথাটা বলেই লুহান কল কেটে দিল। নেবুলাইজারে সুর শব্দে উদ্যানের অবচেতন মস্তিষ্ক সজাগ হয়ে যায়। আধো চোখে আশেপাশে তাকিয়ে দেখে সে ড্রয়িং রুমের সোফার ওপর আছে। সামনেই লুহান, সোহম আর মেলো বসে আছে। লাইটের তীব্র আলোয় উদ্যান আবারও চোখ বন্ধ করে নেয়। তৎক্ষণাৎ মানুষপটে ভেসে ওঠে কিছুক্ষণ আগে ঘটা ঘটনার প্রতিচ্ছবি। ধরফড়িয়ে উঠে বসে উদ্যান। মস্তিষ্কে এখনও ঠিকঠাকভাবে অক্সিজেন পৌঁছাচ্ছে না, মাথা ঘুরছে। মাথা চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো উদ্যান। তার অবস্থা দেখে মেলো চিন্তিত গলায় বলল,
আর ইউ ওকে? শ্বাস নিতে পারছিস এখন? উদ্যান নিজেকে সামলে নিয়ে বলে ওঠে। আমি কতক্ষণ ব্ল্যাকআউটে ছিলাম? মেলো নিম্ন গলায় বলল। তা তো জানি না। তুই ঠিক কতক্ষণ লিফটে পড়েছিলি? সোহম আর লুহান তোকে খোঁজার জন্য বের হতে গিয়েছিলে, তোকে লিফটে অজ্ঞান অবস্থায় পেয়েছে। দেয়ালে ঝোলানো ঘড়িটার দিকে তাকিয়ে উদ্যান দেখল এখন রাত 2টো। তার মানে সে 1 ঘন্টার মতো অচেতন ছিল। সব ভাবনা সাইডে রেখে উদ্যান সবার উদ্দেশ্যে বলে উঠল। মেয়েটাকে জঙ্গলের মাঝে ফেলে রেখে এসছি, এখনই গিয়ে নিয়ে আয়। উদ্যানের কথা কেউই বুঝতে পারল না। কোন মেয়েটির কথা বলছিস? লোহান জিজ্ঞেস করলো। উদ্যান মাথা ঝাঁকিয়ে এক হাতে নেবুলাইজার মাস্ক নিল, তারপর নিজের মুখে চেপে ধরল। খানিকক্ষণ শ্বাস নিয়ে আবারও বলে ওঠে। আরে ওই মেয়েটার কথা বলছে। ওই মেয়েটা? কোন মেয়েটা? ক্লিয়ার করে বল বাপু। সোহমের কথায় উদ্যানের মাথার মধ্যে টকবক করে উঠল। ওই মেয়েটা মানে আমি আমার পার্সোনাল মেয়েটার কথা বলছি। ওকে আমি জঙ্গলে ফেলে রেখে এসেছি, এখনই গিয়ে মেয়েটাকে নিয়ে আয়, কুইক। কি তুই হার্মফুলকে একা জঙ্গলের মাঝে ফেলে রেখে চলে এসেছিস? আর ইউ ক্রেজি? নো, আমি ঠিক আছে। পরিস্থিতি এরকম হয়ে গিয়েছিল যে আমি বাধ্য হয়ে ওকে ফেলে রেখে চলে এসেছি। তোরা তাড়াতাড়ি যা। লুহান মাথা নেড়ে হাঁটা ধরল। সোহম অবিশ্বাসী চোখে উদ্যানের দিকে তাকিয়ে থেকে বিরস মুখে বলে ওঠে। মেয়েটাকে যখন ফেলে রেখে আসবি তখন সোলার এসেসটাই রেখে এলে পারতি। শুধু শুধু জঙ্গলে রেখে আসার কি দরকার ছিল? মাঝরাতে একা একটা মেয়ে, জঙ্গলে তো শেয়াল কুকুর থাকে। তাছাড়া সেদিন চার্লস মেয়েটার কাছে যাওয়ার পর কি হয়েছিল ভুলে গেছিস? আজকেও যদি তেমন কিছু হয়? চোখ বড় বড় হয়ে গেল উদ্যানের। আবারও নেবুলাইজার মাস্কটা মুখে চেপে ধরল। কিয়ৎক্ষণ বাদেই বলে উঠল। সোহম শ্বাস ফেলে উঠে দাঁড়ায়। দরজা পর্যন্ত গিয়ে আবারও পিছু ফিরে বলল। কোথায় খুঁজবো? ক্লু আছে? ক্লু না থাকলে তো লোকদের কল দিয়ে আনতে হবে খোঁজার জন্য, তাতে তো অনেক টাইম লাগবে। পুরো জঙ্গল খুঁজতে গেলে সকাল হয়ে যাবে। আমি ক্লু রেখে এসেছি। সামনে একটা ভাঙা ট্রি হাউস আছে, বাইকে করে গেলে 10 মিনিটের পথ। আমি সেখানে অনেকগুলো ডালপালা ভেঙে রেখে এসেছি, খুব সহজে পেয়ে যাবি। তাড়াতাড়ি যা। ওকে, যাচ্ছি। সোহম আর লুহান চলে যেতেই উদ্যান সোফার ওপর হেলে পড়ে। তুই ঠিক নেই তে। মেলোর শান্ত কণ্ঠে উদ্যান চোখ বন্ধ করে নেয়। সে আসলেই ঠিক নেই, একদম ঠিক নেই। সেই দিনও ঠিক ছিল না। যেদিন সে ফুলের কানে কিস করেছিল তৎক্ষণাৎ সে বেশ সন্তুষ্ট হলেও কিছুক্ষণে যেতেই সে ব্যাকুল হয়ে পড়েছিল। ফুলকে ছাড়া তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। সেই দিনই উদ্যান মনে মনে ঠিক করে নিয়েছিল এরকম কিছু আর কখনো করবে না। এরকম কিছু কেন করবে যেটা তাকে দুর্বল করে দেয়, যেটা তাকে মানসিক চাপে ফেলে দেয়। মূলত দুর্বল হয়ে পড়ার আশঙ্কাতেই উদ্যান ফুলকে ফেলে রেখে চলে এসেছে। অবশ্য উদ্যান আজকে আরও একটা বিষয়ে আশ্চর্য হয়েছে। যে মেয়েটা সেদিন তার সেইটুকু স্পর্শই সহ্য করতে পারেনি, যে মেয়েটা চার্লসের হাত থেকে বাঁচার জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, সেই মেয়েটাই কেন আজকে পাগলের মতো আচরণ করলো? শুধু কি অসুস্থতাজনিত কারণেই এরকম করেছে? উদ্যান জানে না মেয়েটা কেন এসব করেছে। সে বোঝে না এসব, আর না তো বুঝতে চায়। ফুল তার শত্রু। শত্রুকে নিয়ে এমন উদ্ভট চিন্তা করার মানেই হয় না। অনেক বছর যাবৎ তোর ব্রিদিং প্রবলেম হয়নি তে, তবে আজ কি হয়েছিল? 1.5 মাস আগেই বা কী হয়েছিল? তুই কী নিয়ে এতটা দুশ্চিন্তাগ্রস্ত? কোন জিনিসটা তোকে এত ট্রিগার্ড করছে আমি অনুমান করতে পারছি না। তুই ঠিক কতটা চাপে পড়ে অজ্ঞান হয়ে গেছিস? এনিথিং রং তে? মেলো রয়েশও এই কথাগুলো বলেছে, যদিও সে উত্তর পাওয়ার আশা রাখেনি। উদ্যান মানসিক চাপে থাকলেও সেটা যে কারোর সাথে শেয়ার করবে না এটা মেলোও জানে, আর হলোও তাই। উদ্যান প্রসঙ্গ পাল্টে বলল। তান কোথায়? ওকে নিয়ে আয়। উঠে দাঁড়ালো মেলো, চলে গেল তানকে আনতে। উদ্যান বসা থেকে উঠে শার্টের বাটন খুলতে লাগলো। ভেজা শার্টে শরীর ভার লাগছে। সে শার্টটা খুলে পেছনে তাকাতেই দেখলো মেলো গোল গোল চোখে তার দিকেই তাকিয়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা তান ছুটে এলো উদ্যানের কাছে। এদিকে মেলোর চাহনি বিব্রত হয়ে পড়ল উদ্যান। দ্রুত ভারী গলায় বলল। নিজের রুমে যা মেলো। মেলো যেন কথাটা শুনলই না। এবার বিরক্তিতে চিল্লিয়ে উঠল উদ্যান। I said go to your own damn room. এবার মেলো নড়ে চড়ে উঠল, মাথা নেড়ে উল্টো ঘুরে নিজের রুমে চলে গেল। উদ্যান নিচু হয়ে তানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তানও জিভ বের করে উদ্যানের সাথে লেগে দাঁড়ালো।
এইটুকু সময় মিস করেছিস? তান এবার ঘেউ ঘেউ করে উঠল। উদ্যান ভ্রু কুচকে প্যান্টের দিকে তাকিয়ে বুঝতে পারল তান জানতে চাইছে এই রাতের বেলা প্যান্ট ভেজা কেন। আপদ নিয়ে বাইক উঠেছিলাম তান, তাই বিপদে পড়ে পানিতে হাবুডুবু খেয়ে এসছে। তুই থাক, আমি চেঞ্জ করে আসছি। কেমন? উদ্যান নিজের রুমে এসে কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এটা সোহমের অ্যাপার্টমেন্ট। দেশে এলে সোহম এখানেই থাকে, আর আজ থেকে আগামী কিছুদিন তারাও এই অ্যাপার্টমেন্টেই থাকবে। কয়েক মিনিট পর উদ্যান ফ্রেশ হয়ে বাইরে এসে খাটের ওপর বসল। সে বের হতেই তান অদূরে ভঙ্গিতে উদ্যানের সাথেই ডলাডলি করতে লাগলো। তন্মধ্যেই মেলো এক প্রকার ছুটে আসে উদ্যানের রুমে। দরজার সামনে এসে ব্যস্ত গলায় বলে, ফুলকে ওরা খুঁজে পাচ্ছে না তে। কথাটা শুনে বসা থেকে দাঁড়িয়ে যায় উদ্যান। কি ভালো করে খুঁজেছে? মেলো এবার রুমে এসে ফোনটা উদ্যানের দিকে এগিয়ে দিল। উদ্যান ফোনটা কানের কাছে নিতেই অপর পাশ থেকে সোহম বলে ওঠে, আমরা চিহ্নিত জায়গাতেই আছি, ভাঙা ট্রি হাউসের সামনে। এখানে ভাঙা ডালপালাও আছে, কিন্তু রিগ্রেট ফুলকে কোথাও খুঁজে পাচ্ছি না। হাতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরল উদ্যান। তোরা আশেপাশে খুঁজে দেখ, আমি আসছি। কল কেটে দিয়ে উদ্যান ফোনটা মেলোর দিকে এগিয়ে দিল। ফোনের লক খুলে দে, আমার ফোন হারিয়ে গেছে। মেলো বুঝতে পারল উদ্যানের কথা, তাই সে দ্রুত নিজের ফোনটা লক খুলে উদ্যানের হাতে দিয়ে দিল। অনিলা নিজের রুমে শোয়ার প্রস্তুতি নিচ্ছে। তখনই অনি রুমে আসে। তুমি হঠাৎ? অনি ধীর পায়ে এগিয়ে আস্তে আস্তে বলল, হঠাৎ? আমাকে কি তুমি প্রতি রাতে এক্সপেক্ট করো? অনিলা প্রতি উত্তরে কিছুই বলল না। অনি এসে অনিলার পাশে বসতেই অনিলা কিছুটা দূরে সরে বসে। আমাকে এতটা ঘৃণা না করলেও পারো। ঘৃণা ছাড়া আর কি করবো তোমাকে? আমার লাইফটাকে হেল্প করে দিয়েছো, বলছো ঘৃণা না করলেও পারি? নো পুয়েদো মাস দে বেদাত নো পুয়েদো। অনিলার মুখে স্প্যানিশ ভাষা শুনে অনেক বিরক্তি মাখা চোখে তাকালো। এই বেয়াদব মহিলা, বেশি প্যান প্যান ঘ্যান ঘ্যান না করে পুরো 6 বছর স্পেশাল টিচার রেখে বাংলা শিখিয়েছি। যদিও স্প্ল্যাপনিস বুঝি আমি, তবুও ভালো লাগে না শুনতে। বাংলায় বলতেছি, আমি পারি না তোমাকে ঘৃণা ছাড়া কিছু করতে। মুক্তি দাও আমায়। আর কয় বছর আটকে রাখবা? এবার অন্তত ছেড়ে দাও। অনিলা হাত ছুঁড়ে ছুঁড়ে কথাগুলো বলছিল। অনি তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নিজের গালে ঠেকালো। আমি যেদিন মরে যাব সেই দিন তুমি মুক্তি পেয়ে যাবে, তার আগে মুক্তি নেই তোমার। কথাটা শুনে অনি অবাক চোখে তাকায়। এভাবে তাকিও না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এভাবে তাকালে তোমাকে মুক্তি দিয়ে আমার মরে যেতে ইচ্ছে করবে। অনিলা মাথা নিচু করে নিল। অনি তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমার জীবনে তোমার আসা উচিত হয়নি অনিলা। সেই দিন আমাকে নিজের ছাতার নিচে ঠাঁই দেওয়াটা তোমার উচিত হয়নি। আমি বৃষ্টিতে ভিজে গেলে যেতাম কেন সহমর্মিতা দেখাতে আমাকে? আমি যে সহমর্মিতার জন্য বড্ড কাতর ছিলাম, কেন লোভ লাগিয়ে দিলে? তুমি আমাকে এড়িয়ে যেতে পারতে, তাহলে হয়তো আমিও তোমাকে এড়িয়ে যেতাম। চোখের কোণে জল জমল অনিলার। চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। হঠাৎ করে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল। কি অদ্ভুত, আমি আমার আসল নামটা পর্যন্ত ভুলে যেতে বসাচ্ছি। তুমি হয়তো সফল হয়ে যাচ্ছ অনি। তুমি আমাকে ফালনা থেকে সত্যি সত্যি অনিলা বানিয়ে ফেলেছ। তবে ট্রাস্ট মি, আমি অনিলা হতে চাই না। আমি ভুলে যেতে চাই নিঃশ্বাস শিকড়কে। আমিও চাই না, আমি শুধু তোমাকে নিজের দখলে রাখতে চাই। এতটুকু সহমর্মিতার জন্য এই যে সুযোগ পেলেই তোমার কোলে মাথা রেখে ঘুমানো, ব্যাস এতটুকুই। বছরখানিক হলো তুমি আমার ওপর জোরাজুরি করো না। ব্যাপার কি? ইন্টারেস্ট হারিয়ে ফেলেছো? তুমি আগের মতো হয়ে গেছো কেন অনি? আমার অগোচরে মেয়েদের সাথে নাইট স্পেন্ড করো? বিদ্যুৎ গতিতে অনি উঠে বসল। এক হাত অনিলার মাথায় রেখে বলল, বিশ্বাস করো, তোমাকে বিয়ে করার পর আর কোনো মেয়ের দিকে বাজে চোখে তাকাইনি পর্যন্ত অনিলা। তাহলে তুমি থাকো কিভাবে? আগে তো না পেরে আমার সাথে জোরাজুরি করতে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অনিলা, আর ভালোবাসার সাথে জোরাজুরি করা মানায় না। আমার খারাপ লাগে, সেই জন্যই তো রুম আলাদা করে ফেলেছি, যাতে তোমার সাথে মনের ভুলেও বাজে কিছু করতে না পারি। আমি বুঝতে পেরেছি মনের সন্তুষ্টি শারীরিক মেলামেশা ছাড়াও লাভ করা যায়। এই যে তোমার মুখখানা দেখলেই আমার মন ভালো হয়ে যায়, এটাই তো অনুভূতি। অনিলা ঠোঁট চেপে মাথা নিচু করে নিল।
অনিও হালকা হেসে আবারও অনিলার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। জঙ্গলের মাঝে হন্য হয়ে ফুলকে খুঁজে চলেছে উদ্যান, লোহান, সোহম। রিদম কিছুক্ষণের মধ্যে লোকজন নিয়ে এসে পড়বে। যে গাছটার সাথে ফুলকে বেঁধে রেখে গিয়েছিল, ফিরে এসে সেই গাছের সাথে ফুলকে খুঁজে পায়নি উদ্যান। আমার মনে হয় ডাউটফুল সুযোগ পেয়ে পালিয়ে গেছে। ভুলে গেলি হসপিটাল থেকেও তো বেশ কয়েকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সোহমের কথায় উদ্যান রুক্ষ গলায় বলল, ও পালিয়ে যাওয়ার মতো কন্ডিশনে ছিল না। তার উপর আমি অনেক শক্ত করে গাছের সাথে পেঁচিয়েও ওর হাত বেঁধে রেখে গিয়েছিলাম। কারোর সাহায্য ছাড়া মুক্ত হওয়াটা অসম্ভব ছিল। সেখানে কি করে পালিয়ে যাবে? ভালো করে খোঁজ। আমার মনে হচ্ছে ও আশেপাশে আছে। ভোর 5টা। ফুলকে খুঁজতে খুঁজতে দিশেহারা হয়ে পড়েছে উদ্যান। আর পারছে না, মেয়েটা কোথায় হাওয়া হয়ে গেল। মেয়েটাকে খুঁজে না পেলে উদ্যান কি করবে? ভাবনাটা মাথায় আসতেই উদ্যান নিজের ঘাড় চেপে ধরল। বাকি সবাই এদিক সেদিক খোঁজাখুঁজি করছে। উদ্যান থেমে গিয়ে হাঁপিয়ে উঠল। হঠাৎ হাঁটু মুড়ে বসে পড়ল। চারুপাশ থেকে যেন ফুলের বলা কথাগুলো প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। আপনি একটা লম্পট, বুদ্ধিহীন দানব আপনি, যার মধ্যে না আছে হৃৎপিণ্ড, না আছে মেরুদণ্ড। দ্বিতীয়বারের মতো উদ্যানের কণ্ঠরোধ হয়ে এলো। সে বিড়বিড় করে বলে উঠল, তোকে একা রেখে যাওয়াটা আমার ভুল হয়েছিল। তুই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দে, তবু আমি আর তোকে গাছের সাথে বাঁধবো না। ফিরে আয়। আমার ঋণ শোধ না করে তুই হারিয়ে যেতে পারিস না। অনেক দেনাপাওনা আছে আমাদের মাঝে। তুই অনেক কিছু কেড়ে নিয়েছিস। আমার থেকে এভাবে কিভাবে চলে যেতে পারিস? উদ্যান হঠাৎ দাঁড়িয়ে গেল। মেয়েটার সাথে খারাপ কিছু হয়নি তো? মেয়েটা তো সেই রকম নয়। মেয়েটা তো প্রমাণ করে দিয়েছিল সে সবার থেকে আলাদা। মেয়েটা তো সেসব সহ্য করতে পারবে না। লোভী কৃষকের মতো কি তবে এবার উদ্যানও হারিয়ে ফেলবে তার সন্তুষ্টিকে? না, প্রিমরোজ। উদ্যানের চিৎকারে চারপাশ কেঁপে উঠল। হঠাৎ তার চিৎকারে আশেপাশের গাছে থাকা পাখিগুলো ভীত সন্ত্রস্ত হয়ে ডানা ঝেপটে এদিক সেদিকে ওড়াউড়ি করতে লাগলো। উদ্যান থামল না, আবারও ডেকে উঠল, প্রিমরোজ, where are you? Come out fast. উদ্যান এবার ছুটে ছুটে ফুলকে খুঁজতে লাগলো। অন্যদিকে তার অবস্থা দেখে বাকি সবাই বিস্মিত চোখে তাকিয়ে আছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে চারদিকে। উদ্যানের বিলাপ শুনে রিদম পেছন থেকে এসে তাকে আঁকড়ে ধরে। কেন এমন করছিস? আর প্রিমরোজ? কে প্রিমরোজ? কাকে ডাকছিস? রিদমের কথায় উদ্যানের হুঁশ ফেরে। সে এতক্ষণ কি বলেছে না বলেছে নিজেও জানে না। উদ্যান স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে একটা বড় শ্বাস নিল। কনসোলটা ঠিক হতে কতক্ষণ লাগবে? দাঁড়া, কল করে দেখছি। পকেট থেকে ফোনটা বের করে রিদম কল লাগালো অনির ফোনে। উদ্যানের কনসোলটা অক্ষত থাকলে এতক্ষণে ফুলের গলায় থাকা পেজারের সাহায্যে লোকেশন ট্র্যাক করে ফুলকে খুঁজে পেয়ে যেত তারা। যদিও কনসোলটা ঠিক করা হচ্ছে। হ্যালো অনি, কনসোলে কোনো সিগন্যাল এসেছে? রিদমের প্রশ্নে ফোনের অন্য পাশ থেকে অনি বলল, হ্যাঁ, আমি এখনই তোকে কল দিতাম। সিগন্যাল পাওয়া গেছে, সেন্ড করে দিচ্ছি তোকে। কল কেটে দিয়ে সঙ্গে সঙ্গে রিদমের ফোনে কনসোল থেকে পাওয়া লোকেশন সেন্ড করে দিল অনি। লোকেশনটা দেখা মাত্রই রিদমের চোখ ছানা বড়া হয়ে যায়। কিরে, লোকেশন কোথায় দেখাচ্ছে? উদ্যান গম্ভীর গলায় জিজ্ঞেস করে। এখন তার কণ্ঠ স্বাভাবিক শোনাচ্ছে। পুলিশ স্টেশনের লোকেশন দেখাচ্ছে। রিদমের কথা শুনে লুহান আর সোহমও এগিয়ে এলো। লফুল কি আমাদের নামে মামলা টামলা করতে চলে গেল নাকি? সোহমের প্রশ্নে বাকিরা চোখ কটমট করে তাকায় তার দিকে। সবার তাকানো দেখে সোহম মেকি হেসে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? লোকেশন দেখে যা মনে হলো আমি তাই বলছি। পুলিশ স্টেশনে শক্তপোক্ত কাঠের তৈরি বেঞ্চের ওপর পড়ে আছে ফুল। সামনেই বসে আছে ইন্সপেক্টর উর্বি। রাত 1:30 নাগাদ জঙ্গলের পথ দিয়ে শহরে ফেরার সময় সে ফুলকে খুঁজে পেয়েছিল। ফ্ল্যাশব্যাক, রাত 1:30। এক হাতে গাড়ি চালাচ্ছে উর্বি, আর এক হাত উইন্ডোর ওপর রেখে ভাবুক চোখে সামনে নির্জন রাস্তার দিকে তাকিয়ে আছে। গাড়ির হেডলাইটের আলো ক্ষণে ক্ষণে সামনের পথ আলোকিত করে দিচ্ছে। হঠাৎ করেই তার নজর পড়ল রাস্তায় ছিটিয়ে রাখা ডালপালার ওপর। পাশেই এসপি আরাফাত সানি বসে আছেন। পেছনে বসে আছেন ড্রাইভার সহ আরেক পুরুষ ইন্সপেক্টর। আসার সময় বারবার টায়ার পাংচার হওয়ার অতিষ্ঠ হয়ে নিজেই গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল উর্বি। যাওয়ার সময়ও সেই চালাচ্ছে। তার গাড়ি ছিল সবার সামনে। সে থেমে যেতে পেছনের গাড়িও থেমে গেল। আরাফাত সানি প্রশ্ন করলেন,
কি হয়েছে উর্বি? স্যার, আই থিঙ্ক সামনে ফাট আছে, টায়ার পাঞ্চার হয়ে যেতে পারে। আপনারা বসুন, আমি নেমে দেখছি। আরাফাত সানি সম্মতি জানালে উর্বি গাড়ি থেকে নেমে পড়ে, পকেট হাতড়ে ফোন বের করে ফ্ল্যাশ লাইট চালায়। এগুলো দেখে তো মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃত ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কিন্তু কে করেছে? স্ট্রেঞ্জ, ডালাপালাগুলো এখনো সতেজ, যার মানে ভাবনার মাঝেই তার ফোনে কল আসে। ফোনের স্ক্রিনে জলজল করছে মিস্টার সেন দিয়ে সেভকৃত নম্বরটি। শুকনো ঢোক গিলে উর্বি একবার পেছনে ঘুরে তাকালো, তারপর গাড়ির দিকে এগিয়ে গিয়ে বলল, স্যার, আপনি যদি কিছু মনে না করেন পেছনের গাড়িতে করে চলে যান। আসলে আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে, এখনই রিসিভ করতে হবে। এসপি সানি আর অপর ইন্সপেক্টর বিষয়টি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে গেল। উর্বি ড্রাইভার গাড়ি সাইডে সরিয়ে রাখতেই পেছনের গাড়িগুলো চলে যায়। দ্বিতীয়বারের মতো ফোনের রিংটন বেজে উঠতেই উর্বি কলটা রিসিভ করে উদ্দেশ্যহীনভাবে জঙ্গলের দিকে হাঁটা ধরল। মূলত সে নিজের ড্রাইভারকেও ব্যক্তিগত বিষয়গুলো জানাতে চায় না। হ্যালো। উর্বির গলার স্বর ক্ষীণ শোনালো। অপর পাশ থেকে মিস্টার দীপক সেন নামের লোকটি ভারী গলায় বলল, আমি আপনার ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছি উর্বি। আশা করি আপনি আমায় নিরাশ করবেন না। আপনাকে তো সবই বলেছি, বিয়েটা আমি নিজের ইচ্ছেতে করিনি। আপনি একজন বুদ্ধিমতী নারী, আমি জানি আপনাকে ব্যাখ্যা দিতে হবে না। তবুও বলছি, আমি একজনকে ভালোবাসতাম, এখনও ভালোবাসি। পরিবারের চাপে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, কারণ আমার ভালোবাসার মানুষটির ধর্ম জাত ভিন্ন। মিথ্যে বলবো না, আমিও ভেবেছিলাম বিয়ে করে নিলে ওকে ভুলে যেতে পারবো, যেটা ছিল আমার ভুল ধারণা। আমি ওকে ভুলে যেতে পারিনি উর্বি, আর না তো পারবো। আমি আজকেই ওকে নিয়ে দেশ ত্যাগ করব। যাওয়ার আগে আপনার মুক্তির সনদপত্র আপনার ঠিকানায় পাঠিয়ে গেলাম। কারো সাথেই আর যোগাযোগ রাখবো না। ভালো থাকবেন। নিজের মতো কথাগুলো বলে কল কেটে দিল দীপক। উর্বিকে কিছু বলার সুযোগটুকুও দিল না। অবশ্য এটা নতুন কিছু না, বিয়ের পর থেকে এমনটাই হয়ে এসেছে। দীপকের যখন ইচ্ছে হয় তখন কল দেয়, নিজের মতো কথা বলে, আবারও কল রেখে দেয়। এক বুক আশা নিয়ে প্রতিবার কল রিসিভ করলেও মুখ ফুটে কিছু বলার সুযোগটুকুও পায় না উর্বি। তবে আজকের বিষয়টা কল্পনাতীত ছিল। এভাবে কিভাবে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল লোকটা, ভাবতেই উর্বির চোখের কোণে জল জমল। উর্বি কঠোর মনের হলেও গায়ে ডিভোর্সির ট্যাগ লেগে যাওয়ার যন্ত্রণাটা তার সমস্ত কঠোরতাকে ছাপিয়ে গেছে। দুই হাতে চোখ মুছে নিল উর্বি, এতে যেন চোখের জলগুলো আরও আশকারা পেয়ে গেল। কেন আমার সাথেই হলো এমন? আর কিছু বলতে পারল না উর্বি। বুকের ভেতর অসহ্য পীড়া হচ্ছে। স্বামী নামক লোকটাকে বিয়ের দিন একবার চোখের দেখা দেখেছিল উর্বি, এরপর আর দেখা হয়নি বলতে গেলে। মাথা চেপে ধরে ছুট লাগালো উর্বি। আরও কিছুটা এগিয়ে গিয়ে ফোন লাগালো দীপকের নম্বরে। অপর পাশ থেকে কল রিসিভ হতেই চিল্লিয়ে উঠল উর্বি। আপনার ধারণা ছিল বিয়েটা একটা ছেলে খেলা, একবার খেলে দেখতে মন চেয়েছিল, আপনি খেলেছেন, এখন মন চাইছেন না, খেলবেন না। বাহ, কি দারুণভাবে বলে দিলেন ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি। আশা করি নিরাশ করবেন না। নিরাশ? আপনি কোন অধিকারে আশা করছেন? আমি তো আপনাকে চিনি পর্যন্ত না, ধ্বংস করে দিলেন আমার জীবনটা। একটা অপরিচিত মেয়ের জীবন ধ্বংস করে দিলেন। একবারও মনে হলো না মেয়েটাকে সরি বলা উচিত, ক্ষমা চাওয়া উচিত? আরে তা মনে হবে কেন? আপনি যেখানে নিজের ভুল সম্পর্কে উদাসীন, সেখানে অনুশোচনা হবে আশা করাটাও বোকামি। ভাববেন না কথাগুলো আপনাকে নিজের কাছে আটকে রাখার জন্য বলছি। আমি আপনাকে অবশ্যই ডিভোর্স দিয়ে দেব, তবে আপনার জন্য নয়, নিজের জন্য, নিজেকে মুক্তি করার জন্য। আপনি এসব কি বলছেন আপু? কে আপনি? ফোনের অন্য পাশ থেকে মেলি কণ্ঠ শুনে থেমে গেল উর্বি। বুঝতে পারল সে ভুল কাউকে সঠিক কথা বলে ফেলেছে। কিছুক্ষণ থেমে চাপা স্বরে উর্বি বলল, আমি আজ কেউ নই, তবে আপনার প্রেমিকের কাছে আমি ছিলাম একটা প্রজেক্ট, যেটার উপর সে এক্সপেরিমেন্ট করেছিল। এক্সপেরিমেন্ট শুরু করার সাথে সাথে সে অনুধাবন করতে পারে ভবিষ্যতে সে কাঙ্ক্ষিত ফলাফলটি পাবে না, তাই আমি নামক প্রজেক্টটি মাঝপথে ডিসমিস করে দিয়েছে। কথাগুলো বলেই কল কেটে দেয় উর্বি। ভালোর সাথে খারাপ হওয়াটাও কতটুকু যৌক্তিক প্রভু?
সেটা কি অন্যায় নয়? তাকে তোমার বেলায় অন্যায় সংখ্যা উল্টো। চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল উর্বি। শেষবারের মতো চোখ মুছে হাঁটা ধরল। একটা গাছ পাশ কাটিয়ে যাওয়ার সময় কিছু একটার সাথে সে হোঁচট খায়। উত্তেজনায় শরীর শিউরে ওঠে উর্বির। সাহসী হলেও ব্যাপারটা যথেষ্ট ভয়ঙ্কর। কিছুটা সময় নিয়ে গাছের দিকে তাকিয়ে একটা অবয়ব দেখল উর্বি। মুহূর্তেই চোখ বড় বড় হয়ে গেল তার। বর্তমান ভোর 5টা। অবচেতন মেয়েটির চোখের পাপড়ি নড়ে উঠতেই উর্বি মৃদু গলায় ডাক দিল, এই যে শুনছেন? চোখ মুখ কুঁচকে গেল ফুলের। আধো আধো চোখে আশেপাশে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে নিল। ঠোঁট আর গলা শুকিয়ে কাঠ। আমি কোথায়? এইটুকু বলতে সক্ষম হয়েছে ফুল। তুমি পুলিশ স্টেশনে আছো, কিন্তু তুমি অত রাতে ওইরকম একটা নির্জন জায়গায় কি করছিলে? আর তোমাকে ওভাবে বেঁধেই বা রেখেছিল কে? উর্বির প্রশ্নে ফুল ফট করে চোখ মেলে তাকায়। বুঝতে পারে সে কোনোভাবে দানবটার হাত ফসকে বেরিয়ে এসেছে। ব্যাপারটা বোধগম্য হতেই ফুল সর্বশক্তি খাটিয়ে উঠে বসে। কাঁধের জায়গাটা চিনচিন করে উঠতেই সেখানে হাত রাখে ফুল। জায়গাটা ব্যান্ডেজ করা, যার মানে তার চিকিৎসা করা হয়েছে। মূলত সেই কারণেই চেতনা ফিরে পেয়েছে ফুল। যদিও জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ফুল ভাঙা গলায় বলে, আমি আপনাকে সব বলবো। তার আগে আমার বাড়ির কাউকে একটু ফোন করুন। উর্বি মাথা নেড়ে ফোন বের করলো। কপালের ওপর হাত রেখে শুয়েছিল আবেশ। আচমকা ফোনের রিংটোনে তন্দ্রা ভাব কেটে যায়। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে ফুলের ফোনটা বাজছে। লাফ দিয়ে উঠে বসে আবেশ। এই ভোরবেলায় ফুলের ফোনে কে কল দিতে পারে? ফুল নয় তো? সাথে সাথে কল রিসিভ করলো আবেশ। হ্যালো। বহুদিন পর আবেশের কণ্ঠ শুনে আবেগ আপ্লুত হয়ে পড়ে ফুল। আবেশ ভাই। ফুলের রিনরিনে গলায় নিজের নাম শুনে আবেশের বুকের ভিতর কুমড়ে উঠল। জান, বল না কোথায় আছিস? কথা দীর্ঘ না করে ফুল লোকেশন জানিয়ে দিল। কয়েক মিনিটের ব্যবধানে হন্তদন্ত হয়ে পুলিশ স্টেশনে প্রবেশ করলো আবেশ। চাতক পাখির ন্যায় আশেপাশে তাকিয়ে ফুলকে খুঁজতে লাগলো। বেঞ্চির ওপর বসে থাকা বিধ্বস্ত ফুলকে দেখে আবেশ নিজেকে সামলে রাখতে পারে না। এক ছুটে গিয়ে ফুলকে টেনে নেয় বুকের মাঝে। আবেশের অনুভূতি বুঝতে পেরে ফুলও তাকে আটকায় না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও আবেশ ফুলকে ছাড়ে না। আবেশ ভাই ছাড়ো আমায়, বের হতে হবে আমাদের। ফুলের চুলের মাঝে কয়েকটা চুমো দিয়ে আবেশ সরে দাঁড়ালো। তাদের আবেগ ঘন মুহূর্ত দেখে উর্বি চলে যায় অন্যদিকে। অন্যদের ভালোবাসা দেখতেও ভালো লাগে। এটাও এক ধরনের ইতিবাচক অনুভূতি। তুই এত শুকিয়ে গেছিস কেন ফুল? ডেভিলটা তোকে খেতেও দেয়নি, তাই না? ফুলের মুখটা হাতের আঁচলায় নিয়ে আবেশ সতর্ক চোখে দেখছে। এরূপ ঘটনায় কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে ফুল। আলতো হাতে আবেশের হাত সরিয়ে দিয়ে বলে, তুমি তো বরাবরই চেয়েছো আমি যেন শুকিয়ে যাই। এখন তো তোমার খুশি হওয়া উচিত। আমি মজা করে বলতাম, সিরিয়াসলি না। হয়েছে, এখন আমাকে নিয়ে যাও। দানবটা এখানেও চলে আসতে পারে। আবেশ মাথা নেড়ে ফুলের হাত ধরে চলে যেতে লাগলো। তুমি ওইরকম অবস্থায় ওখানে কি করছিলে সেটা আমাকে বললেন না তো? উর্বির প্রশ্নে ফুল পেছনের দিকে ঘুরে তাকায়। ফুল কিছু বলতে চাইলে আবেশ বাধা দিয়ে বলে, এটা একটা পারিবারিক সমস্যা ম্যাম। বিষয়টা আমরা নিজেরাই সমাধান করতে পারবো। ফুল যেহেতু নিজ ইচ্ছাতে আমার সাথে যাচ্ছে, সেহেতু আপনার কোনো সমস্যা হবে না আশা করি। কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা করলো না আবেশ। ফুলকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। এদিকে আবেশের কথাগুলো শুনে উর্বি ঠোঁটের কোণে তার ছেলের হাসি ফুটে উঠল। হাইরে পুরুষ জাতি, তোরা কেন এত হারামি? তোদের কি কখনো কৃতজ্ঞতা বা অনুতাপ হয় না? নাকি সরি বা ধন্যবাদ বলতে ভয় পাস? কোনটা? বুকে জঙ্গল থেকে তুলে এনে আদর যত্ন করে হাতে তুলে দিতাম। কই ধন্যবাদ জানাবি? তা না করে মেজাজ দেখালি। বিড়বিড় করে কথাগুলো বলে নিজের ডেস্কে ফিরে গেল উর্বি। হাতের কাজ শেষ করে বাড়িতে ফিরে যাবে। স্টেশন থেকে বের হতেই ফুল বলে ওঠে, আমি ওনাকে কিছু জানাতাম না, তবে একটা ধন্যবাদ বলা উচিত ছিল। উনি না থাকলে। তুই খুব ভালো করে জানিস আমাদের হাতে সময় নেই। তারপরেও ফুলের নজর গেল গলায় থাকা পেজারের দিকে। সবুজ বাতি জ্বলছে আর নিভছে। দম আটকে এলো ফুলের।
এটার মাধ্যমে কি কোনোভাবে আমায় খুঁজে পেয়ে যাবে? ভাবনাটা মাথায় আসতেই এক হাতে লকেটটা চিরে ফেলল ফুল। তারপর সেটা হাতে নিয়ে একবার তাকালো। আমাকে আপনি খুঁজে পাবেন না উন্মাদ। আমি চলে যাচ্ছি আপনার তৈরিকৃত গোলক ধাঁধার প্রাচীর টপকে। চরম বিতৃষ্ণার সাথে পেজারটা রাস্তার মাঝেই ছুঁড়ে মারল ফুল। উঠে বস। আবেশের কথায় ফুল তার দিকে তাকাতেই দেখল আবেশ বাইকের পেছনে বসতে ইশারা করছে। ফুল একটা শুকনো ঢোক গিলল। কি হলো, তাড়াতাড়ি বস। মাথা নেড়ে উঠে বসলো ফুল। সে বসা মাত্রই আবেশ তার হাত ধরে শক্ত করে নিজের কোমরের ওপর রাখলো। ভালো করে ধরে বস। তোর গায়ে প্রচুর জ্বর, পরে টরে যাস না। খারাপ লাগলে আমাকে বলিস, কেমন? ফুলের মাঝে কিছুটা জড়তা কাজ করছে। এর আগেও আবেশের সাথে এভাবে বসেছিল ফুল, তবে আজকেই কেন এতটা আনকমফোর্টেবল লাগছে, এত অস্থির অস্থির লাগছে। ভাবনার মাঝেই আবেশ বাইক স্টার্ট দিল। সকাল 6টা। আঙুলের ডগা দ্বারা কপাল চেপে ধরে কয়েকটা ফাইল দেখছে উর্বি। আজকের কাজ শেষ করে একেবারেই বাড়িতে চলে যাবে বলে ঠিক করেছে সে। টেবিলের ওপর ধোয়া ওঠা চায়ের কাপ, কাজের ফাঁকে ফাঁকে চায়ের কাপে চুমুক দেওয়া হচ্ছে। মূলত দীপকের ব্যাপারটা ভুলে থাকার প্রয়াসেই কাজের মধ্যে ডুবে আছে উর্বি। তন্মধ্যে কয়েকজন যুবক হনহনিয়ে পুলিশ স্টেশনের মধ্যে ঢুকে পড়ল। তাদের মধ্যে থাকা একজন এসেই উর্বির টেবিলের ওপর বাড়ি মেরে দিল। Where's that silly girl? Drag her out. আকস্মিক গমগমে পুরুষালী কণ্ঠে উর্বি অবাক চোখে তাকালো। টেবিলের সামনে দাঁড়িয়ে রাগে ফুঁসছে উদ্যান। পাশে লুহান আর সোহম দাঁড়িয়ে আছে। হৃদম সাথে এলেও উর্বিকে দেখে সে বাইরেই থেমে গেছে। মেজাজ বিগড়ে গেল উর্বির। এমনি মন মেজাজ ভালো ছিল না, তার ওপর দারোয়ান, এই দারোয়ান, এই পাগলা হাতিকে ঢুকতে দিয়েছে কে? এসেই কেমন দক্ষযজ্ঞ শুরু করেছে। উর্বির হটকরিতায় চটে গেল উদ্যান। ইতোমধ্যেই তার মাথায় আগুন জ্বলছে। একটা মেয়ে তাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, ভাবতেই বিরক্ত লাগছে। এই প্রথম সে কোনো জিনিসের জন্য সশরীরে ছোটাছুটি করছে। স্বভাবতই উদ্যানের হাত উঠে গেল। উর্বির গালে চড় লাগাতে যাবে, তার আগেই সোহম বলে ওঠে, দেও কন্ট্রোল ইয়োরসেলফ, পরিস্থিতি বেগতিক হয়ে যাবে। নিজেকে সামলে নিল উদ্যান। ঠিক করলো আগে মেয়েটাকে পেয়ে নিক, তারপরে ইন্সপেক্টরের ভবলীলা সাঙ্গ করবে। উর্বি তো অবাক চোখে তাকিয়ে আছে উদ্যানের হাতের দিকে। এনিহাও, আপনি কি আমার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন? চোখ বন্ধ করে নিল উদ্যান। তাকে সাইডে টেনে নিয়ে গেল লুহান। এবার সোহম এগিয়ে এলো। অ্যাকচুয়ালি ও একটু শর্ট টেম্পার্ড, কিছু মনে করবেন না। তার উপর পার্সোনাল গার্ল হারিয়ে যাওয়াতে ওর মাথা খারাপ হয়ে গেছে। পার্সোনাল গার্ল? বিড়বিড় করে উঠল উর্বি। সকাল সকাল এই যুবকগুলো কেন এসে জুটেছে? আপনাদের প্রবলেমটা কি, খুলে বলুন। সোহম কথা না বাড়িয়ে ফোন থেকে ফুলের একটা পিক বের করে উর্বির সামনে ধরল। এদিকে তার ফোনে ফুলের ছবি দেখে উদ্যান তীরে এসে সোহমের শার্টের কলার চেপে ধরল। তোর ফোনে ওর ছবি কি করে এলো? উদ্যানের রক্তিম চোখগুলো দেখে গলা শুকিয়ে এলো সোহমের। এটা সেই পার্টির দিন তুলেছিলাম, সেদিন লাস্ট টাইমে ওর দিকে তাকিয়েছি আর তাকানে বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, আমি ছবিটা ডিলিট করে দিচ্ছি, তুই বরং নিজের ফোন থেকে বের করে দেখা। হাত আলগা হয়ে এলো উদ্যানের। কি করছে কেন করছে বুঝে উঠতে পারছে না। অন্যদিকে ঘুরে হাত মুঠো করে নিল উদ্যান। আমার ফোন হারিয়ে গেছে। উদ্যানের নিস্তেজ কথায় সোহম চমকে গেল। তার মানে তোর ফোনে ওর ছবি ছিল? ফোন হারিয়ে না গেলে তুই দেখাতে পারতি। পুনরায় টেবিলের ওপর ঘুষি মারল উদ্যান। এবারের আঘাতে টেবিলের ওপরে থাকা চায়ের কাপটা ছিটকে নিচে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এসব আপনারা কি করছেন? পুলিশ স্টেশনে বসে আপনারা যা ইচ্ছে তাই করতে পারেন না, বেরিয়ে যান। উর্বির কথায় উদ্যান চোখ কটমট করে তাকালো। উর্বি না চাইতেও ঘাবড়ে গেল। লয়ারগুলো কোথায়? উদ্যান ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই বেশ কয়েকজন লয়ার প্রবেশ করলো। তাদেরকে দেখে চোখ বড় বড় হয়ে গেল উর্বি। উদ্যান এবার এক হাত কোমরে রেখে ঘাড় কাত করে বলল, মেয়েটাকে কিডন্যাপ করে আটকে রাখার অভিযোগে আমি আপনার চাকরি খেয়ে দিতে পারি মিসেস উর্বি সেন। তাছাড়া আপনার সাথে আমার একটি সিক্রেট মনোমালিন্য আছে। আফটার অল, আজকের অপ্রত্যাশিত ঘটনার মূলে আপনিই ছিলেন। উদ্যানের কথাগুলো বুঝতে পারল না। কি বলছেন এসব? কাকে কিডন্যাপ করেছি আমি? আর আপনারা কারা? উদ্যান সোহমের দিকে তাকাতেই সোহম ফোনের স্ক্রিন উর্বির সামনে ধরল।
ছবিটা দেখে থমকে গেল উর্বি। উদ্যান এবার নিজের পকেট থেকে লকেটটা বের করলো। ভেতরে ঢোকার সময় পুলিশ স্টেশনের বাইরে লকেটটা নিচে পড়েছিল। মেয়েটা এখানে ছিল। কি করেছেন মেয়েটাকে? বিক্রি করে দিয়েছেন? কিসব বলছেন? বিক্রি করে দিয়েছি মানে? ওনাকে আমি জঙ্গল থেকে খুঁজে পেয়েছিলাম গাছের সাথে বাঁধা অবস্থায়। খপ করে লকেটটা মুঠোয় পড়ে নিল উদ্যান। চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে বলল, আপনি মিথ্যা বলছেন। মেয়েটাকে নিয়ে আমি বাড়িতে ফিরছিলাম, সেখান থেকে আপনি কিডন্যাপ করে এনেছেন মিসেস উর্বি। এখন মেয়েটাকে আমার হাতে তুলে না দিলে আপনার বিরুদ্ধে কিডন্যাপিংয়ের কেস করব। উর্বি এবার বুকের ওপর হাত ভাঁজ করে বলল, এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সেখানে প্রমাণ আছে যে আমি মেয়েটার সাথে কিছু করিনি। গুড, সিসিটিভি ফুটেজ দেখান। উদ্যানের ব্যবহারে উর্বি রেগে গেল। তবুও নিজের চাকরি হারাতে চায় না সে, তাই স্বাভাবিক কণ্ঠে বলল, আমি শিওর মেয়েটাকে আপনি গাছের সাথে বেঁধে রেখে গিয়েছিলেন, নয়তো আপনার ভয়ে মেয়েটা আপনার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারেনি। কি প্রমাণ আছে আপনার কাছে? অযৌক্তিক কথা বলে আমার সময় নষ্ট করবেন না। আগে মেয়েটার সাথে আপনার রিলেশন ক্লিয়ার করুন, নয়তো কারোর পার্সোনাল ডিটেলস দেওয়ার অনুমতি নেই। উর্বির কথাটা শুনে উদ্যান পেছনে তাকিয়ে একজন লয়ারকে ইশারা করতেই সে এগিয়ে এসে কিছু কাগজ উর্বির দিকে এগিয়ে দিল। কাগজগুলো হাতে নিয়ে চোখ বুলাতেই উর্বি হা হয়ে যায়। আপনি মেয়েটার হাজবেন্ড? উর্বির প্রশ্নে লুহান সোহম ভূত দেখার ন্যায় চমকে উঠল। বেবকুবের মতো দুজনেই তাকিয়ে রইল উদ্যানের মুখপানে। আপনি কিন্তু আমার সময় নষ্ট করছেন। উদ্যান চাপা স্বরে কথাটা বলল। উর্বি বুঝে উঠতে পারছে না ব্যাপারটা। আপনি মেয়েটার স্বামী হলে আবিশ নামের ছেলেটাকে? মেয়েটা তো আবিশ নামের ছেলেটাকে কল দিয়েছিল। আমি তো ভেবেছিলাম সে ছেলেটাই ওর হাজবেন্ড। যেভাবে এসে জড়িয়ে ধরলো। বাকি কথাটুকু শেষ করতে পারল না উর্বি। তার আগেই উদ্যান গর্জে উঠল। জাস্ট শাট আপ বলেই উল্টো ঘুরে চলে যেতে লাগলো উদ্যান। আরে সিসিটিভি ফুটেজ না দেখে যাচ্ছিস কোথায়? ফুল কার সাথে আছে না জেনে ওকে খুঁজে বের করবো কিভাবে? লুহান পেছন থেকে উদ্যানের বাহু টেনে ধরতে উদ্যান দাঁতে দাঁত পিষেও বলে ওঠে, ছাড় আমাকে। সিসিটিভি ফুটেজ দেখা লাগবে না, আমি বুঝে গেছি মেয়েটা কার সাথে গেছে। তোরা নিজেদের কাজ কর গিয়ে, আমি একাই ওকে খুঁজতে পারবো। বলে হাত ছাড়া মেরে উদ্যান গটগট পায়ে বেরিয়ে গেল। টেবিলের ওপর রাখা হোয়াইট রোজ ভ্যানিলা কেকের দিকে তাকিয়ে ম্লান হাসল ফুল। এই প্রথম নিজের জন্মদিন ভুলে যাওয়ার দরুন নিজের কাছে নিজেকে পরিপক্ক ঠেকছে। সে হয়তো বড় হয়ে গেছে, এর আগে কখনোই এমনটা হয়নি যে নিজের জন্মদিন ভুলে গেছে সে।